প্রিয় দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আশা করি চমৎকার ঈদ আনন্দ উপভোগ করছেন। আপনাদের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে দিতে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের একটি বিশেষ আয়োজন গল্প কথায় ঈদ, এবং আজকে আপনাদেরকে আনন্দ দিতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের গুণী তিনজন অভিনেতা। আমার পাশে রয়েছেন গুণী অভিনেতা তমাল মাহবুব, আমার পাশে রয়েছেন বাংলাদেশের গুণী একজন অভিনেতা আমিন আজাদ, এবং সেই সাথে চমৎকার একজন আমার অত্যন্ত পছন্দের একজন গুণী অভিনেতা তারিক স্বপন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এর সাথে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাদের ঈদ কেমন কাটছে আমি প্রথমে জানতে চাইবো তমাল ভাইয়ের কাছে। আসলে ঈদটা আমরা এনজয় করতাম ছোটবেলায়, বড় হওয়ার পর যখন অনেক ধরনের দায়িত্ব, পারিবারিক দায়িত্ব চলে আসে, তখন আসলে ওই ফ্যামিলির ছোটরাই ঈদে হইচই করে, আমরা আর করতে পারি না। তো প্রতি বছর ঈদ যেমন যায়, গরুর মাংস, তারপরে আত্মীয় স্বজনের বাসায় দেওয়া বা অনেকের বাসায় পাঠানো, এইভাবেই ঈদটা কাটে। বুঝছি। আমিন ভাই, আপনার কেমন কাটছে? আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই, বিশেষ করে আমরা এখন যারা একটা পর্যায়ে আসছি আমাদের এই বয়সে, আমাদের শৈশবের ঈদের স্মৃতি সেটা আসলে ভোলার নয়। আর আমরা যারা গ্রামে মফস্বল শহরে বড় হয়েছি, আমাদের অনেক সুন্দর সুন্দর ঈদের দিনগুলো স্মৃতি আছে। তো আমার মনে হয় এই জেনারেশন, আমরা যেই ঈদের আনন্দগুলো উপভোগ করেছি, তারা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে, এটা আমি বলতে পারি। চমৎকার বলেছেন। তারিক ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি গরু না ছাগল, সরি গরু কোরবানি দিয়েছেন না ছাগল কোরবানি দিয়েছেন? গরু, আমরা তিন ভাই মিলে গরু, আবার আমার ভাই আর একটা ছাগল, অত গরু ছাগল দুইটাই আছে। ঈদে আপনাদের চমৎকার কিছু কাজের আমরা নিউজ পেয়েছি, একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন, এই ঈদে আপনাদের কি কি কাজ আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পাবো? আচ্ছা, ঈদে হচ্ছে বেসিক্যালি আমার ওই 1 ঘন্টার নাটক কম করা হয়, ধারাবাহিকটা একটু বেশি করা হয়। তো বেশ কিছু কাজ কোরবানি ঈদের জন্য করেছি, কিছু কাজ গত ঈদের জন্য করা ছিল, বাট ওগুলি গত ঈদে না যাওয়াতে সেগুলিও কোরবানি ঈদে যাবে। আর এই বাংলাদেশ টেলিভিশন এই চট্টগ্রামের জন্যই একটা ঈদের যে অনুষ্ঠান, সেখানে আমরা অংশগ্রহণ করেছি, সেটা খুব মজার একটা অংশ, দর্শক দেখে আনন্দিত হবে। এটা অবশ্যই ধামাকা হবে। এবং আমরা গত রমজানের ঈদে, ঈদুল ফিতরে আমরা আপনাদের একটি চমৎকার পরিবেশনা দেখেছিলাম এবং ব্যাপক সাড়া, রম্য টক শো। জি জি জি, এত চমৎকার ছিল। আমার মনে হয় এবার আরো ভালো কিছু আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমিন ভাই, আপনার যদি কোনো কাজের আপডেট থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন। এবারের ঈদে আমার বিভিন্ন চ্যানেলে ঈদের নাটক যাবে। আর আরেকটা কথা আপনাকে বলি, এখন তো আমাদের ইউটিউব মানে অনেক পরিচিত শব্দ, ইউটিউব চ্যানেলের জন্য বেশ কিছু কাজ করা হয়েছে, যেগুলো ঈদে রিলিজ হবে। তারিক ভাই, আপনার? আমার মানে সবসময়ের জন্য মানে কম করে হলেও 3টা থাকবে, উপরে 7টা 8টা সিরিয়াল চলে। এবার ঈদের জন্য 1 ঘন্টার বেশ কয়েকটা নাটক করেছি। আর ঈদের আনন্দের ব্যাপারে দুই ভাই বলেছে, আমি বলিনি। ঈদের আনন্দ যদিও ছোটদের, ওরাই হই হুল্লোড় করে। যে আমি যেমন ঢাকায় থাকি, যখন ঈদ করতে সিরাজগঞ্জে যাই, তখন কিন্তু বিভিন্ন জায়গায় কর্মরত কিছু বন্ধুরা আসে। কেউ হয়তো পুলিশের কর্মকর্তা, কেউ প্রফেসর, কেউ মসজিদের ইমাম, কেউ আবার রিক্সাওয়ালা, কেউ বাদাম বিক্রেতা। আমরা কিন্তু ওই একটা সময়ে আমরা ঈদের আগের দিন থেকে বা ঈদের 2-3 দিন আগের থেকে শুরু করে যে কয়টা দিন থাকি, সবাই মিলে একসাথে যে আড্ডা দিই। এবং যখন আমার বয়স যতই হোক, যখন বন্ধুদের পাশে বসি, কথা বলি, তখন কিন্তু সেই বয়সটা আর মাথায় থাকে না, শিশুদের মতো হয়ে যায় আমরা। এবং এভাবে ঈদ আনন্দেই কাটে। গত বছর কোরবানির ঈদে একটা বেশ প্রচলন হয়ে গেছিল যে উচ্চবংশীয় গরু,
না আমি এবারে একটা কোরবানির হাটে গেলাম, হাটে গিয়ে আমার সাথে সেম এভাবে কথা বলছে যে এই গরুটা অনেক উঁচু বংশের, এটা অনেক বংশালী গরু। তা আমি দাম জিজ্ঞেস করছি, বলে যে ভাই এটা 5 লাখ টাকা। তা আমি কেন, বলে যে এটা ওই যে উচ্চ বংশের। তা আমি উচ্চ বংশ মানে কি, বলে যে ভাই এটা এত উঁচু বংশ, এটা যদি খালি মুখ ফুটে কথা বলতে জানতো আপনার মতো ছোট লোকের সাথে কথাই বলতো না। এটা ভালো ভালো বলছেন। আমি যারা নাটকে কাজ করে তাদের সবসময় দেখি তারা একটা কোনো না কোনো ক্যারেক্টারের মধ্যে থাকে। হ্যাঁ। যেদিন ধরেন আপনারা ক্যারেক্টারকে খুব পছন্দ করে ফেলছেন, আজকে সারাদিন ধরে এই ক্যারেক্টারের মধ্যে আছেন, ঘরে গিয়ে কি ভাবিদের সাথে কি ওই ক্যারেক্টারের থেকে বাইরে হতে পারেন? না, এটা ঘরে হয় কি, ঘরে আবার ওই ক্যারেক্টার করতে গেলে দেখা গেল ঝাড়ুর বাড়ি পড়বে। ওই ক্যারেক্টার করি আমরা, দেখা গেল আমরা আড্ডায় করি, দেখা গেল একটা কাজ করলাম, 2 দিন পরে আড্ডা মারছি, এই তোর এই ক্যারেক্টারটা কিন্তু খুব মজা লাগছে। হ্যাঁ, ওই ক্যারেক্টারটা নিয়ে তখন আবার নিজেদের মধ্যে আলোচনা হয়। বাসায় আবার এই অ্যাক্টিং দেখানোর সুযোগ আমরা পাই না। তমল ভাই, আপনাকে অনেকগুলো বাংলাদেশের এত বিখ্যাত কিছু নাটকে আমরা দেখেছি, এত চমৎকার কিছু ডায়লগ আপনার ছিল। আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে 2-1টা ডায়লগ আমরা শুনতে চাচ্ছি। একটা নাটকে আমার খুব পছন্দের একটা ডায়লগ ছিল, আমরা যদি একটা ঐতিহাসিক জায়গায় চলে যাই, নবাব সিরাজউদ্দৌলা এবং মীর জাফর এরা যদি পুরান ঢাকার হইতো তাহলে কি হইতো? কি হইতো তাহলে? তখন মীর জাফর নবাব সিরাজউদ্দৌলার সাথে কথা বলছে, দুজনই পুরান ঢাকার, ধরে নিলাম লালবাগের বাসিন্দা। এবার মীর জাফর সিরাজউদ্দৌলাকে বলছে, সিরাজ এখনো সময় আছে, সিরাজ ভালো হয়ে যা, আমার লোকে গ্যাঞ্জাম করিস না সিরাজ, ব্রিটিশ গুলোকে কথা হয়ে গেছে, ডলার পাউন্ড খাইছি, দেশ বেচে দিচ্ছি, বেশি কথা কবি ছুরি দিয়ে তোর বুড়ি গালাইলাম। চমৎকার চমৎকার। আমিন ভাই, আপনার একটা যে কোনো এরকম পুরনো, আপনারা তো অনেক বিখ্যাত নাটক দেখেছি, বিশেষ করে ইত্যাদিতে আপনাকে না দেখলে মনে হয় পেটের ভাত হজম হয় না, এরকম একটা অবস্থা। হ্যাঁ, এত আমি তখন ছোট ছিলাম। আমি ওই যে ক্যারেক্টারের কথাটা এই জন্য বলছি, আমি স্টেজে কাজ করি, এটা আপনারা হয়তো জানেন। স্টেজে আমার নাম বলে যে এবার মঞ্চে আসবে আরমান, তো সবাই হাততালি দেয়, তারপর আমি স্টেজে যাই। এটা এত বেশি বদভ্যাস হয়ে গেছে, এটা করতে করতে বাড়ি থেকে দরজায় দাঁড়াই থাকি, এরকম করে দাঁড়াই থাকি। বউ বলে বাসায় আসো, আমি বলি না, আগে হাততালি দাও তারপর। এই জন্য বলছিলাম ক্যারেক্টার থেকে বাইরে দিতে পারেন কিনা বাসায় গিয়ে। আমাদের যেটা হয় যে এমনি হয়তো নর্মালি অত কথা বলার আগ্রহ পাই না, কিন্তু যদি কেউ অ্যাকশন বলে তখন অটো কথা বলতে থাকি, অ্যাকশনের অভ্যাস হয়ে গেছে। তো আমিন ভাই, আপনার একটা কোনো বিখ্যাত নাটক কিংবা ইত্যাদির বিখ্যাত কোনো একটা ডায়লগ যদি আমরা একটু শুনতে চাই আপনার কাছে। আমার আসলে মানে সবচেয়ে যেটা স্মরণীয় বা আমাকে যেটা পরিচিতি দিয়েছে, যেটা সত্যি কথা, যে আমার প্রথম ধারাবাহিক নাটকে অভিনয় করার মানে সৌভাগ্য হয়েছিল বাংলাদেশ টেলিভিশনে, আমার শ্রদ্ধেয় গুরু মামুনুর রশিদের রচনায়, আলাউদ্দিন আমাদের প্রযোজনায়, ইতিকথা। তো সেই ধারাবাহিক নাটকে আমরা একটা জুটি ছিলাম, জামাল কামাল। তো মজার ব্যাপার হলো, সেই চরিত্র দুটি মানে এত দর্শকপ্রিয়তা পায় যে আমরা জামাল কামাল খুব পরিচিত হয়ে গেলাম মানুষের কাছে। তো ছোট্ট একটা কথা বলি, তো এলাকার মানুষও আমাকে এই যে দেখ জামাল কামাল যায়, তা আমারে বলুক ঠিক আছে। তো এলাকায় অনেকে যায়, আমার বড়ও চিনে, তো আমার বড়ে দেখে ওই যে জামাল কামালের বউ যায়। জামাল কামাল আপনাদের একটা গান ছিল না কি জানো? হ্যাঁ, একটা গান ছিল। হ্যাঁ, ওটা মনে থাকলে বলেন। হ্যাঁ, মনে থাকবে না কেন, এটা কি আর ভোলা যাবে? জামাল আর কামাল রে ভাই, জামাল আর কামাল, জামাল আর কামাল রে ভাই, জামাল আর কামাল, আমরা তো হাট বাজারে, বেহুলা লক্ষিন্দর আর সংসাজি। তারিক ভাই, আপনার কাছে যে আপনার একটু মজার কোনো নাটকের ডায়লগ কিংবা মজার কোনো ঘটনা একটু যদি আমাদের সাথে শেয়ার করেন, আমরা একটু আনন্দিত হই আপনার সাথে। এমনি তো আসলে আমরা যখন শুটিংয়ে থাকি, আমাদেরকে অনেকে বলে যে ভাই আপনাদের বয়স হয় না কেন। এর একটা কারণ হচ্ছে, যারা শিল্পী, প্রকৃত অর্থেই শিল্পী, তারা কিন্তু ব্যবসা বাণিজ্য, ধান্দা পানি, খুন খারাপ এইগুলোর মধ্যে নাই। এর একটা ভালো চরিত্র পাইলে খুশি, এবং ওই চরিত্রে যে টাকাটা দেবে ওইটা ঠিক মতো পাইলে খুশি। মজার সংলাপ বলতে আমার রেড সিগন্যাল একটা নাটক
বেশ বাংলা ভিশনে গিয়েছিল, এটা খুব পরিচিতি লাভ করেছিলাম আর কি। ওই নাটকে আমি ছিলাম থানার রাইটার। আচ্ছা, তো রাইটারকে কেউ ফোন দিলে সে খুব ব্যস্ততা দেখায়। তো আমার ডক্টর এনাম স্যার, উনি ওনার পাশের বাড়ির বিড়াল তার বাসায় ঢুকছে, এই নিয়ে সে মামলা ঠুকবে জন্য আমার একটা কল দিছে। তো অনেকবার কল দিছে, ধরে নাই। তো একবার রিসিভ কইরা সে কথা বলতেছে ওর সাথে যে যে আসসালামু আলাইকুম কাকা, কিছু মনে করবেন না, 20 বছর পর ফোন দিচ্ছেন, আমি ধরবেন নিতে পারি নাই, কী করবো কাকা কন, এই থানার মধ্যে ওসি ডিসি কেউ কোনো কাম করে না, সব কাম আমার করে না গে, হেন নাকি আমি ফোনটা রিসিভ করবো হারি নাকি, অসুবিধা নেই কাকা, আপনি কিছু থাকেন, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি, 10 মিনিটে যদি না আসি 1 ঘন্টা নাকবো, আপনি কোনো চিন্তা করেন না। এই সিরাজগঞ্জের ভাষায় এটা এত দ্রুত বলছিলাম। আমি বললাম একেবারে একটা ছোট্ট অংশ, এত বড় একটা অংশ ছিল। তো ওই অংশে শুনে ডক্টর এনাম স্যার, যাকে আমরা অনেক শ্রদ্ধা করি, তিনি খুবই প্রশংসা করেছিল যে একদম এত বড় একটা ডায়লগ বললাম, যে কারণে আমার স্মরণীয় ওনার কারণে। কাট ছাড়া যে এত বড় ডায়লগ যখন বলতে পারি তখন নিজেরও তো অনেক শান্তি লাগার একটা বিষয় আছে। নিঃসন্দেহে। আচ্ছা, এবার আমিন ভাইয়ের কাছে যাব একটু। আমিন ভাই, আমি শুনেছি অথবা বাংলাদেশের সব মানুষই জানে মোটামুটি, আপনি নাকি শুটিং সেটে গেলে গান করেন। হ্যাঁ, সেটা তো শুনেন, আমি গান পাগল মানুষ, কিন্তু আমি গানের শিল্পী না, আমি সারগাম জানি না, কিছু জানি না। আচ্ছা না, মানে ওই বাথরুম সিঙ্গারের কাছাকাছি, মানে রেওয়াজ করা শিল্পী বা গানের গলা ভালো না, সুর আমরা তালও একটু নাই। শুনতে চাই, আমরা একটু শুনতে চাই। তাহলে শুনেন, একটা একটা সিরিয়ালে মনে হয় আমি একটা ক্যারেক্টার করেছিলাম যে একটা লোক ইংরেজি বলার চেষ্টা করে। তো সে চিন্তা করলো যে আমি তো ইংরেজি পুরা পারুম না গান গাইতে, একটা গান ইংরেজি বাংলা মিলিয়ে গান গাই। তো আমাদের ছায়াছবির একটা জনপ্রিয় গান আছে যেটা আমারও খুব ভালো লাগে, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। আহা, তো সে চেষ্টা করলো এই গানটা যদি আমি একটু বাংলা ইংরেজি মিলে যদ্দূর পারি আর কি, আমার যদ্দূর পড়াশোনা আছে। লাভ যত বড় লাইফে তত বড় নয়, তোমায় নিয়ে 1000 ইয়ার্স, তোমায় নিয়ে 1000 ইয়ার্স লিবি কইতে ইচ্ছে হয়, লাভ যত বড় লাইফে তত বড় নয়। তারপর লাইনটা ছিল ওই যে বড় দেরি করে দেখা হলো, হলো যেন যেন হেভি লেট করে দেখা হলো, হলো ইন্ট্রোডিউস, আরো লেট হলো পেতে মাইন্ডের অ্যাড্রেস, আর বয়হুড থেকে হয়নি কেন তোমার আমার ইন্ট্রোডিউস, লাভ যত বড় লাইফে তত বড়। দারুণ। চেষ্টা করলাম আর কি। ওই যে থানার কথা বলাতে, রাইটারের কথা বলাতে আমার একটা ঘটনার কথা মনে পড়লো যে থানায় এক দারোগার কাছে ফোন করছে এক কনস্টেবল ফোন করে বলে যে স্যার, উত্তর পাড়ায় এক ভদ্রমহিলা তার হাজবেন্ডের দাও দিয়ে কোবাইতে কোবাইতে মারি ফেলছে। সাংঘাতিক বিষয়। ভদ্রলোকের অপরাধ কি ছিল? বলে স্যার, ওই মহিলা ঘর মুছতেছিল, এই লোক ঘর পাড়া দিয়ে ঢুকছে, এই জন্য এই অপরাধে তার কোবাইয়া মারি ফেলছে। ওই মহিলারা অ্যারেস্ট করছো? বলে না স্যার, করি নাই। কেন করে নাই? ওই স্যার, ঘর তো এখনো শুকাই নাই। আচ্ছা, আপনার যে ইংলিশ দিয়ে আমাদের চিটাগাং এর একটা গান আছে যেটাকে মাঝে মধ্যে আমিও চেষ্টা করি ইংরেজিতে আর চাটগাঁয়া ভাষায় করার জন্য। ওই যে সবার খুব পছন্দের একটা গান, মধু হয়ে বিষ খাওয়াইলে। হ্যাঁ, শুনান শুনান, আপনার তো চমৎকার কণ্ঠ। এই গানটাতে আমরাও যদি এরকম চাটগাঁয়া সাথে ইংরেজি মিক্স করে তাহলে এরকম দাঁড়ায়। শুনান। আরে হানি হানি সে বাট ফিডিং পয়জন, হানি হানি সে বাট ফিডিং পয়জন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ফিডিং পয়জন। তমল ভাই, আপনার ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবনের মজার কোনো ঘটনা যদি থাকে, মানে পারিবারিক জীবনের। প্রথম দিকে যখন মানে একটা সময় তো বাবার ব্যবসা ট্যাবসা দেখতাম, তো ওই টুকটাক যখন অভিনয় শুরু করি, তো আমি আব্বারে বললাম যে আব্বা, আমি অভিনেতা হব। আমার আব্বা আমার দিকে তাকাইলো, তাকে বলতেছে যে কত লাগবে। না, আমার আব্বা মনে করছে এটার পিছনে হয়তো ইনভেস্ট করতে হবে, টাকা পয়সা খরচ করতে হবে। আমি বললাম না আব্বা, টাকা লাগবে না, মানে আমি অভিনেতা হইতে চাই। বা খুব ভালো। তো
প্রথম 1-2টা শুটিংয়ে ওইভাবে টাকা পাই নাই, এরপরে যখন টুকটাক টাকা পাওয়া শুরু করলাম, তা আমি আব্বার এসে একদিন বললাম যে আব্বা 2000 টাকা দিছে। কস কি, তোরে টিভিতেও দেখায় আবার টাকাও দেয়, এটাই করার কিছু করার দরকার নাই। বাহ, 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 বাহ। এটা খুব আসলে খুব মজার বিষয়। আচ্ছা, এটা এই কারণে বলছিলাম যে আমাদের তারকাদের সম্পর্কে মানে জানার হচ্ছে, আপনাদের অডিয়েন্স যারা আছে তাদেরকে মানে তাদের এত বেশি আগ্রহ তারকাদের ব্যক্তি জীবন সম্পর্কে জানার, এবং এটা জানার ইচ্ছাটা খুব ভালো, কিন্তু আমাদের হচ্ছে অতিরিক্ত ইচ্ছা একেবারে এটা কোন পর্যায়ে যে চলে যায়। হ্যাঁ, সেটাই। তা আমরা 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 বলতে চাই, দর্শকদের বলতে চাই, আপনারা আমাদের তারকাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সম্পর্কে জানবেন, কিন্তু অতিরিক্ত খোঁচাখুচি করবেন না। না, ব্যাপারটা কেমন হয় যে মানে স্টার লেভেল, তারকা লেভেলের কারো যদি সংসারে ঝগড়া হয়, এটা এমন ভাবে প্রচার হয় যেমন আমেরিকা রাশিয়ার যুদ্ধ লাগছে। একদম একদম। ঘরে ঘরে ঝগড়া হয়, ওটা সমস্যা নাই, কিন্তু এই ঝগড়াটাকে প্রচার করা হয় আমেরিকা রাশিয়ার যুদ্ধ লেভেলে। একদম। আমিন ভাই, আপনার কাছে যাব একটু আমাদের পরিবার সম্পর্কে এবং পরিবারের কিছু মজার ঘটনা সম্পর্কে জানতে চাই। আমার পরিবার, প্রথমে বলে নিই যে আমি আমার পরিবারের কাছে খুবই কৃতজ্ঞ যে তারা আমাকে সাপোর্ট দিয়েছে বলে আজকে আমি কাজ করে যেতে পারছি। এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট কথা বলি, সেটা হলো একটা নাটকে আমার একটা দৃশ্য ছিল যে আমি বউকে পিটাই, থাকে না রাগী স্বামী, তো সেরকম বউ পিটানোর একটা নাটক দেখে আসছে স্কুলের গার্ডিয়ান। তো আমার বউ আমার বাচ্চাকে যে স্কুলে পড়ে সেই স্কুলে গেল পরদিন, তো আমার বলে যে এদিকে আসেন ভাবি একটা কথা বলি, কিছু মনে করেন না, কালকে দেখলাম বাইরে বরে ইচ্ছা মতো পিটাইছে নাটকের মধ্যে, আপনারা কি মাঝে মাঝে মারে? একজন আমার বউ হাসতে হাসতে শেষ। একজন অভিনেতার আসলে সফলতা আসলে এই জায়গাগুলোতে, মানে ক্যারেক্টারের মধ্যে ঢোকার পর লোকজন এটাকে এত সিরিয়াসলি নেয়। আমরা তো অনেক দেখেছি যে ফাঁসি বন্ধ করে দেওয়ার জন্য মিছিল হয়েছে বাংলাদেশে। এগুলো আসলে আমাদের অভিনেতাদের জীবনের সফলতা, যারা সারা জীবন অভিনয় করে গেছে, দর্শকদের মনে জায়গা কিন্তু এগুলোই। আর মানুষজন না বিশ্বাস করে, আমি 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 নিজের ক্ষেত্রে দেখছি, ভাই কাজটা আপনি ঠিক করেন নাই, সরি ভাইয়া, না না আপনি ওরকম একটা মিথ্যা কথা কেন বলতে গেলেন, বুঝি নাই ভাই, ওই যে ওই নাটকে, ও আচ্ছা সেটা বলেন, এইভাবে রাস্তায় চার্জ করে অনেক সময়। তারিক ভাই, আপনার কাছে যাই এবং আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার পরিবারের যখন অবসর সময়গুলো কাটান, তখন আপনার পরিবারের যারা আছে তারা সময়গুলো আপনাকে নিয়ে কিভাবে এনজয় করে? আসলে মানুষ যেটা জানে সেটা সম্পূর্ণ, আমি বলবো যে বেশিরভাগ ক্ষেত্রে ভুল জানে। যে আপনারা যারা মিডিয়াতে কাজ করেন তাদের তো সংসার টেকে না। তো আমি বললাম যে আপনাকে এটা কে বলছে? বলছে পত্রপত্রিকায় দেখি মানুষজন এটা নিয়ে আলোচনা করে। তা আমি বললাম যে দেখেন, ধরেন আমরা 3000 মানুষ অভিনয়ের সাথে সম্পৃক্ত, এর মধ্যে যে 50টা মানুষ ব্যক্তি জীবনে এবং মানুষ হিসেবে খারাপ, আপনারা কিন্তু তাদেরকে সামনে নিয়ে আসেন এবং ভাবেন যে এরাই শিল্পী। ওরা কিন্তু শিল্পী না, ওরা বিজনেস করতে আসছে, একটা হিউমার ছড়ায় আমি হিট হব, আমার পেমেন্ট বাড়াবো। এবং আপনারা এখন যদি পরিবার, সমাজ, রাষ্ট্র, ধর্ম, আইন, কানুন সব কিছু যদি খারাপ লোককে সামনে নিয়ে আসে এবং বলায় যে এরাই শিল্পী, তাহলে যারা একটু ভালো থাকতে চায় তারাও ভেতর থেকে এক ধরনের হীনতা ভোগ করে, যে আমি সারাটা জীবন সৎ থেকে গেলাম, আমাকে একটা ইন্টারভিউতে ডাকলো না, আমাকে রাষ্ট্রীয়ভাবে বিলাতে ডাকা হলো না। যারা ইবলিশ শয়তান, যারা সমাজের জন্য ক্ষতিকার, তারা সব জায়গা থেকেই বেশি বেশি সুবিধা ভোগ করছে। আমি বললাম যে দেখেন, 2950 জন সহশিল্পী বলেন বা ক্যারেক্টার আর্টিস্ট বলেন, তারা পরিবার পরিজন নিয়ে অল্প কিছু টাকা পাচ্ছে, টাকা দিয়ে কিন্তু ভালোভাবে সংসার চালাচ্ছে, ছেলে মেয়েকে ডাক্তার বানাচ্ছে, ইঞ্জিনিয়ার বানাচ্ছে, মেজর বানাচ্ছে। আপনারা কিন্তু তাদেরকে ডাকেন না, বলেন না যে কিভাবে আপনি এই অল্প টাকার মধ্যে ছেলে মেয়েকে এইভাবে মানুষ করলেন। তো আমার ক্ষেত্রেও তাই। আপনি বিশ্বাস করবেন কি না যে আমি একদিন লক্ষ্য করলাম যে আমার ওয়াইফ নামাজরত অবস্থায় বলছে যে হে আল্লাহ, আমাকে যদি আরও 7 বার মানুষ হিসেবে জন্ম দাও, আমাকে এই স্বামী দিও। তার কারণ কি, আমি কিন্তু শিল্পী হলেও পরিবারের প্রতি পরিপূর্ণ দায়িত্ব পালন করবার চেষ্টা করি। আমি আমার ওয়াইফকে নিয়ে মাত্র একবার আপনার কক্সবাজারে আসতে পেরেছি, এরপর কোনো ভালো জায়গায় আমি তাকে বেড়াতে নিয়ে যেতে পারি না, ভালো হোটেলে খেতে নিয়ে যেতে পারিনি, বা ভালো কোনো
জায়গায় বেড়াতে নিয়ে যেতে পারিনি, কিন্তু তারপর বলছে এই কারণে দেখছে যে উনি দায়িত্বশীল, চালাকি করে না। পরিবার চালাতে এসে একটা চালাকির যে সম্পর্ক গড়ে ওঠা, যে স্বামী স্ত্রীর মধ্যে যে চালাকির সম্পর্ক, ওইটা আমাদের মধ্যে নাই। আমার ফেসবুক ওপেন করা বা তবে মানুষ তো প্রভাবিত জীব, মাঝে মধ্যে ধরেন যে আমাদের বাড়িওয়ালাই বলেন বা আমার বাচ্চা কাচ্চার যে বন্ধুদের বাবা মা, তারা অবাক যে কি ব্যাপার, এরা কেন সংসার করবে, এর মুখে তো হাসি দেখি, কান্না দেখি না। মাঝে মাঝে বলে যে ভাবি এই যে এটা আপনার স্বামী না? হ্যাঁ। দেখছেন মেয়েটাকে কিভাবে জড়ায় ধরছে? যখন এইগুলা বলে তখন একসাথে হোপ ফুলে থাকে। আমি কি হয়েছে, কারণ আমি তো জানি, তারপরও মানুষ যখন বলে তখন না একটু খারাপই লাগে। বা ইদানিং ধরেন যে ছেলে মেয়ে বড় হচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে, ইনকাম কমে যাচ্ছে, ধরেন যে বাড়িতে যখন ঢুকি তখন মুডটা খারাপ থাকলেও বলে বুঝলাম না, নায়িকাদের সাথে যখন অ্যাক্টিং করে খুব হাসি খুশি, বাড়িতে আসলে মুখটা হুতুম পেঁচা। বাবারে ওই জায়গায় টাকা নিয়ে হাসি খুশি করি, বাবা দাঁড়া আমার বাপের জমি বিক্রি করে ওইখানে টাকা নিয়ে দাঁড়ায় থাকবো, তুমি জমি বিক্রি করে আমি টাকা নিয়ে দাঁড়ায় থাকবো, তুমি ঘরে ঢুকবো, আমি টাকা দেবো, আর তোমার ওই হাসি মুখটা আমি দেখতে চাই। এই ছোটখাটো জিনিস হয়, কিন্তু ফ্যামিলি, পরিবার পরিজন সন্তান নিয়ে সুখে আছি আলহামদুলিল্লাহ। না, আমার বউ তো আরো 1 ডিগ্রি উপরে। আমার বউয়ের কথা হচ্ছে, কতজনের শুনি নায়িকাদের সাথে খাতির টাতির হয়, নিউজ টিউজ দেখি, তোমার তো কোনোদিন দেখলাম না। নায়িকারা মনে হয় তোমার খুব একটা গণায় ধরে না, তোমার দিয়ে কিচ্ছু হবে না, হবে না তোমার দিয়ে আসলে। মানে মানে হয় না যে 2-1টা নায়িকা সাথে হয় না, অনেক নিউজ হয়, শুনলাম না তো কোনোদিন তোমার কিছু। আমি গেলাম, এখন নায়িকারা যদি আমার ওই চোখে না দেখে, এটা কি আমার দোষ? তবে এই ধরনের প্রোগ্রামগুলোতে একটা সুযোগ হয় আমাদের পরিবারকে একটু একটু ওই যে পাম দেয়া, তেল দেয়া। এটা কিন্তু শুধু আমরা না, বাংলাদেশের অনেক গুণী শিল্পী যারা, অনেক প্রয়াত শিল্পী আছে, যেমন আমি একজনের কথা বলতে পারি, আমাদের শ্রদ্ধেয় বারী সিদ্দিকী স্যার। উনি এই যে সারাদিন এই যে স্টুডিওতে সময় কাটানো, স্টেজে গিয়ে গান করা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে স্টেজে গান করতেন, তো পরিবারকে সময় দিতে পারতেন খুব কম। তো যখনই সুযোগ হতো তখন এই জিনিসটা ওনার একটা গান আছে, আপনারা হয়তো শুনেছেন এই গানটা, যে আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। এটা শুধুমাত্র ওই যে সময় সুযোগ হলে বউকে যেন এই যে খুশি করার যে বিষয়টা, এটা আমরা ওনাদের কাছেও দেখেছি। তো এই ধরনের প্রোগ্রামে আসলে আমরাও একটু চেষ্টা করি মাঝে মধ্যে আমাদের ফ্যামিলিকে একটু, তারা আমাদেরকে কত কেয়ার করে, তাদেরকে আমরা তাদের প্রতি আসলে অনেক সময় সময়ের কারণে পারি না অনেক কিছু, এই জিনিসগুলো আমাদের একটু বলার সুযোগ হয়, আমরা একটু বলে ফেলি। শেষ পর্যায়ে আছি আমরা সবাই আজকের প্রোগ্রাম থেকে বিদায় নিতে চাই। আরো 1 ঘন্টা হইলে কিন্তু মজা হইতো। আমিও তাই বলছিলাম, কখন যে সময় চলে গেছে এটা বুঝতেই পারিনি। এত চমৎকার একটা আড্ডা হচ্ছিল আমাদের, আড্ডাবাজ। আমি সাথে চতুর্থ আড্ডাবাজ যুক্ত হয়েছে। আমি আপনাদের অত্যন্ত ভক্ত। আমি অনেক ছোটবেলা থেকে আপনাদের চমৎকার অভিনয়গুলো দেখি, এবং এত সুন্দর বাংলাদেশের নাটক, ইন্ডিয়াতে এত চমৎকার নাটক কখনো হয় না। ওদের কতগুলো সিরিয়াল হয় যেটাকে টেনে টেনে খালি লম্বা করে, আমাদের মতো নাটক তারা কখনো করতে পারে না। সেই বাংলাদেশের নাটকের এই গুণী অভিনেতাদেরকে আমি পেয়েছি আজকের অনুষ্ঠানে, সেটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং সেই সাথে আমি প্রিয় দর্শক আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ঈদ মুবারক।